দারিদ্র্য শব্দটি শুনলেই মাথায় রোগা পাতলা একটা মানুষ, যার পরনে জরাজীর্ণ পোশাক আর করুণ জীবনযাপনের চিত্র ভেসে ওঠে। সেই সাথে ভেসে ওঠে সম্প্রতি ঘটে যাওয়া করুণ আর্তচিৎকারের কতগুলো পত্রিকার হেডলাইন। আর এই সব নতুন কোনো কিছু না, হরহামেশাই ঘটে চলছে আমাদের চারপাশে। কিন্তু একটা প্রশ্ন এখানে থেকেই যাচ্ছে, কেন মানুষ সহজে দরিদ্রতা থেকে মুক্তি পায় না? কিংবা গরিব মানুষ কেন আরো গরিব হচ্ছে, ধনী আরো গরিব? আর এইটা বোঝার জন্য আমাদের একটু দারিদ্র্যের দুষ্ট চক্রের ব্যাপারটা গভীর থেকে বুঝতে হবে। ধরুন, রহিম মিয়া একজন গরিব কৃষক, স্ত্রী সন্তান সহ 3 জনের পরিবার। অন্যের জমিতে কাজ করে তার জীবন চলে। তার ইচ্ছে সে তার ছেলেকে পড়াশোনা করে শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলবে। তাই সে ধার দেনা ও লোন করে সন্তানকে পড়াশোনা করাচ্ছে, এই আশায় সন্তান শিক্ষিত হয়ে উপার্জন করে তার দারিদ্রতা ঘুচাবে। পড়াশোনা শেষ করতে করতে রহিম মিয়া অনেক টাকা ধার হয়ে শেষ পর্যন্ত নিজের ভিটে বাড়ি বিক্রি করে দিল। একটা সময় ছেলের পড়াশোনা শেষ করে চাকরিতে যোগদান করল। রহিম মিয়ার ছেলে মাস শেষ হতেই হাতে বেতন পাবে। তার মনে হতে লাগলো এখন হয়তো সব ঘুরে যাবে। ঠিক এই জায়গায় একটা কিন্তু আছে। রহিম মিয়ার ছেলে চাকরি থেকে যে টাকা বেতন পাবে তা দিয়ে শুধু তার পরিবার চলতে পারবে, অন্যান্য প্রয়োজনের জন্য যথেষ্ট নয়। আর এই ব্যাপারগুলোকে আরো জটিল করতে সাথে যোগ হয় ছেলের বিবাহ ও তার নিজের সংসার, যার জন্য তাকে আলাদা অর্থ প্রদান করতে হয়। এইসব এর ফলে এখন দেখা যাচ্ছে কোনো না কোনো ভাবে তার ছেলের কাছে তার বেকার অবস্থার চাইতেও আরো কম টাকা থাকছে, যা দিয়ে সে তার নিজের ও পরিবারের বেসিক প্রয়োজনগুলো মেটাতে পারছে না। ধার দেনা পরিশোধ করবে কিভাবে? এইরকম পরিস্থিতি প্রতিটা দরিদ্র পরিবারের নিত্যদিনের ঘটনা। অর্থনীতিবিদরা এই হতাশাজনক পরিস্থিতিকে কল্যাণকর ফাঁদ বলে অভিহিত করেছে। পৃথিবীর লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে এমন বিভিন্ন ফাঁদগুলোর মধ্যে এটি একটি। আর এই চক্রটি দরিদ্রকে আরো দরিদ্র করে তোলে। এখন হয়তো আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে এই চক্রের প্রতিকার কি? কিভাবে বা এটা থেকে বের হওয়া যায়? এটার জন্য আমাদেরকে দারিদ্র্যের আরো গভীর আলোচনা করতে হবে। চলুন সেই সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। দারিদ্রতার ফাঁদ মূলত অর্থনৈতিক ও পরিবেশগত পরিস্থিতি। আর এই পরিস্থিতি ধীরে ধীরে এতটাই শক্তিশালী হয়ে ওঠে যা প্রজন্মের পর প্রজন্ম বয়ে চলে। এই দারিদ্র্যের শিকল ভেঙে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে ওঠে। দারিদ্র্যের ফাঁদগুলোর বিভিন্ন ধরনের স্তর রয়েছে, আর এই স্তরগুলো ভিন্ন ভিন্ন ব্যক্তির ভিন্ন ভিন্ন পরিস্থিতির সাথে যুক্ত। যেমন, দারিদ্র্যের নিম্ন স্তরে যাদের বসবাস, তাদের স্বাস্থ্যকর খাবার ও বাসস্থানের অভাব। আবার যারা তার একটু উপরে, তাদের শিক্ষা ও চিকিৎসার অভাব। তার উপরে যারা আছে তারা সমগ্র জাতি বা দেশকে প্রভাবিত করতে পারে, যেমন দুর্নীতিগ্রস্ত সরকার বা জলবায়ু পরিবর্তন। আর এই সবকিছুর সূত্রপাত হয় দরিদ্রের কল্যাণকর ফাঁদের পরিহাস থেকে। এখন মনে প্রশ্ন আসতেই পারে, কল্যাণকর ফাঁদের পরিহাস আবার কি? দারিদ্র্যের কল্যাণকর ফাঁদের পরিহাস বলতে বোঝায় এমন একটি সামাজিক বা অর্থনৈতিক পরিস্থিতি যেখানে দারিদ্রদের জন্য করা কল্যাণমূলক উদ্যোগই পরোক্ষভাবে তাদের দারিদ্র্যকে স্থায়ী করে তোলে। যেমন, রহিম মিয়ার ছেলেকে উচ্চ শিক্ষিত করতে গিয়ে সর্বশান্ত হয়েছেন, নিজের অবস্থার উন্নতি করতে গিয়ে আরো দরিদ্রের অতল গহ্বরে পড়েছেন। ছেলের যে টাকা উপার্জন করে তা দিয়ে কোনো রকম চলতে পারলেও ধার দেনা পরিশোধ করতে পারে না। কিংবা সরকারের নেওয়া উদ্যোগ, যেমন দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের উদ্দেশ্যে অনেক সময় সরকার বা বিভিন্ন সংস্থা সাহায্য বা ভর্তুকি প্রদান করে। বিভিন্ন এনজিও গুলো চড়া সুদে ঋণ দিয়ে থাকে, আর এই ঋণগুলো নেয় গ্রামের হতদরিদ্র মানুষগুলো, যাদের নির্দিষ্ট কোনো ইনকাম সোর্স নেই এবং তারা তাদের স্বাভাবিক ও মৌলিক চাহিদাগুলো মেটাতে ব্যর্থ। তারা এনজিও থেকে লোন নিয়ে টাকাগুলো নিজেদের চাহিদা মেটাতেই খরচ করে দেয়। ফলে লোনের টাকার কোনো অর্থনৈতিক ব্যবহার না থাকায় তা পরিশোধ করতে গিয়ে সুদের টাকার দ্বারস্থ হন। আর এইভাবে একজন দরিদ্র মানুষ ধীরে ধীরে লোনের অতল গর্ভে পড়ে আরো দরিদ্র হয়ে পড়ে। তাছাড়া এই সাহায্যগুলো সাময়িকভাবে তাদের সমস্যাগুলি মেটায়, কিন্তু দীর্ঘমেয়াদে তাদের আত্মনির্ভরশীল হতে বাধা দেয়। ফলে তারা সাহায্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং দারিদ্র্যের চক্র থেকে বের হতে পারে না।
দারিদ্র্যের সাথে লড়াই করা নীতিগুলো থেকে উদ্বুদ্ধ হয় বলে এটাকে দারিদ্র্যের কল্যাণকর ফাঁদের পরিহাস বলা হয়। এই কল্যাণকর ফাঁদের আনুষ্ঠানিক সূচনা হয় বিংশ শতাব্দীতে। তখন বিভিন্ন সমাজে মানুষের মৌলিক চাহিদা মেটানোর জন্য নানা ধরনের দাতব্য সংস্থার উদ্ভব হয়। আর এই সংস্থাগুলো পরিচালনা করতে ধর্মীয় গোষ্ঠী ও ব্যক্তিগত তহবিল। আর এইগুলোকে বর্তমানে কল্যাণকর ফাঁদ বলে অভিহিত করা হয়। বাংলাদেশে এই ফাঁদগুলো হচ্ছে সরকারের দেওয়া আবাসন, খাদ্য ও স্বাস্থ্যসেবা, যা সরকার ভর্তুকি হিসেবে গ্রহণ করে। আর এই ভর্তুকিগুলো নির্দিষ্ট আয়ের নিচে পড়ে থাকা মানুষদের জন্য প্রযোজ্য। এই নীতিটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন এই সাহায্য যাদের প্রয়োজন তাদের কাছেই যায়। কিন্তু এর মানে হলো যে মানুষ তাদের নির্দিষ্ট আয়ের কাছাকাছি পৌঁছালে তাদের সহায়তা পাওয়ার যে যোগ্যতা তারা হারাবে। তারা সেখানে থাকার জন্য আর্থিকভাবে স্থিতিশীল কিনা তা খতিয়ে না দেখেই সেই সেবা বন্ধ করে দেয়। নির্বিশেষে এই দুষ্টচক্র যারা দরিদ্র এবং তার বাইরে উভয়ের জন্য ক্ষতিকর। যারা দরিদ্রের মধ্যে রয়েছে তারা যদি জানে যে তারা কাজ করে কোনো সাহায্য বা সুবিধা পাবে না, তারা এই কাজ না করে সরকারি সহায়তায় থাকার জন্য উৎসাহিত হয়। এর ফলে জনগণ দেশের পূজা হয়ে ওঠে আর দেশের অগ্রগতি মন্থর হয়ে যায়। আর তাই দেশে যদি অর্থনৈতিক সমৃদ্ধি না থাকে তাহলে দেশের দারিদ্র্যের হার আরো বেড়ে যাবে। অবশ্যই মানুষ বিভিন্ন কারণে কাজ করে থাকে। সামাজিক নিয়ম, ব্যক্তিগত মূল্যবোধ সহ অনেক কারণে কাজ করে। কিন্তু আয় কর্মসংস্থানের জন্য প্রধান উৎসাহ। যদি কাজ করে নিজের চাহিদা মেটানো অসম্ভব হয়ে পড়ে তখন মানুষ কাজ ছেড়ে বিকল্প ধারার পথ বেছে নেয়। কম লোক যখন নতুন চাকরি নেয় তখন অর্থনীতি দৃঢ় হয়ে যায়, মানুষকে দারিদ্র্যের মধ্যে রাখে এবং এটাই মানুষকে দারিদ্র্যের মধ্যে ঠেলে দেয়। তাছাড়া বাংলাদেশে দারিদ্র্যের হার বৃদ্ধির অন্যতম আরো কিছু কারণ হচ্ছে কৃষি জমি সঠিকভাবে ব্যবহারের ব্যর্থতা এবং অনুন্নত কৃষি ব্যবস্থা, দেশের জনগণকে জনশক্তিতে রূপান্তরের ব্যর্থতা। বাংলাদেশের মোট জনসংখ্যার 66% মানুষ কর্মক্ষম হওয়া সত্ত্বেও তাদের কাজের ব্যবস্থা করতে দেশ ব্যর্থ হওয়ায় দেশের অগ্রগতির চাকা থমকে আছে, যার ফলে অধিকাংশ মানুষ দারিদ্র্যের মাঝে বসবাস করছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই দারিদ্র্যের সমস্যা কিভাবে সমাধান করা যায়? আর এই দারিদ্র্যের সমস্যার সমাধান করার জন্য বিভিন্ন অর্থনীতিবিদ ও চিন্তাবিদ নানা ধরনের পরামর্শ দিয়েছেন। কেউ কেউ পরামর্শ দিয়েছে এই প্রণোদনা লুপ, অর্থাৎ সম্পূর্ণভাবে সরকারি সহায়তার প্রোগ্রামগুলোকে বাদ দেওয়া যেতে পারে। কিন্তু অধিকাংশই একমত যে প্রণোদনা দিয়ে সমস্যার সমাধানটি বাস্তবসম্মত বা মানবিক নয়। সুতরাং আমরা এমনভাবে সুবিধাগুলোকে পুনরায় ডিজাইন করতে পারি যার মাধ্যমে মানুষের কাজের দিকে এগিয়ে নিয়ে যাবে। অনেক দেশ দারিদ্র্যের এই সমস্যা থেকে রক্ষা পেতে বিভিন্ন ধরনের উপায় চেষ্টা করেছেন। কেউ কেউ চাকরি পাওয়ার পরও একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রণোদনা পাওয়া চালিয়ে যাওয়ার অনুমতি পায়। অন্যরা আয় বৃদ্ধির সাথে সাথে প্রণোদনা প্রোগ্রাম বন্ধ করে দেয়। তবে বিভিন্ন দেশে গ্রহণ করা এই নীতিগুলো একটি কল্যাণকর ফাঁদ হওয়ার ঝুঁকি অনেকটা কমিয়ে দিয়েছে। বিভিন্ন দেশের গ্রহণ করা এই নীতিগুলোর মাঝে সর্বোৎকৃষ্ট নীতি হলো সরকার তাদের সকল নাগরিকদের জন্য সমানভাবে শিক্ষা, শিশুর যত্ন বা চিকিৎসা সেবা প্রদান করা। এই প্রস্তাবিত সমাধান সর্বজনীন সুবিধার এই ধারণাটিকে আরো এগিয়ে নিয়ে যাবে। একটি সর্বজনীন মৌলিক আয়, সম্পদ বা কর্মসংস্থানের অবস্থা নির্বিশেষে সমাজের সকল সদস্যের জন্য একটি নির্দিষ্ট সুবিধা প্রদান করবে। এটা একমাত্র পরিচিত নীতি যা সম্পূর্ণরূপে কল্যাণকর ফাঁদ অপসারণ করতে পারে। প্রকৃতপক্ষে একটি স্থিতিশীল আয়ের কাঠামো তৈরি করতে হবে যার নিচে কেউ পড়তে পারবে না, অর্থাৎ একটি বেতন কাঠামো নির্ধারণ যার নিচে কোনো ব্যক্তিকে তার পরিশ্রমের বিনিময়ে অর্থ প্রদান করতে পারবে না। এই বেতন কাঠামোটি এমন হতে হবে যেন প্রতিটি ব্যক্তি তার বেসিক প্রয়োজনগুলো মেটাতে সক্ষম হয়। আর এই মৌলিক আয় প্রথমে মানুষকে দারিদ্র্যের মধ্যে পড়তে বাধা দেবে। 18 শতকের পর থেকে বিভিন্ন অর্থনীতিবিদ ও চিন্তাবিদ এটাকে সমর্থন করেছেন। কিন্তু আপাতত সর্বজনীন মৌলিক আয় অনেকাংশে অনুমান নির্ভর হয়ে গেছে, যদিও এটি সীমিত আকারে কিছু জায়গায় চেষ্টা করা হয়েছে। যেসব দেশে তা প্রয়োগ করেছে বর্তমানে সেসব দেশে দারিদ্র্যের হার প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে, যেমন কোরিয়া, জাপান সহ বিভিন্ন দেশ। তবে সরকার যেই কৌশলই ব্যবহার করুক না কেন, কল্যাণকর ফাঁদ সমাধানের জন্য জনগণের সংস্থা এবং স্বায়ত্তশাসনের সম্মান করতে হবে। শুধুমাত্র ব্যক্তির ক্ষমতায়নের মাধ্যমে তাদের জীবন ও সম্প্রদায়ের দীর্ঘমেয়াদী পরিবর্তন আনতে পারলে আমরা
দারিদ্র্যের চক্র ভাঙতে শুরু করতে পারবো।